হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিহরণ। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 এবং ওয়েস্ট বেঙ্গল সিএইচও প্রিপারেশনের 28 নম্বর পর্ব। আজকের ভিডিওতে আমরা যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি আশা করি প্রত্যেকের কাজে লাগবে। যারা বিভিন্ন কম্পিটিটিভ বই কিনতে চাইছো, পিআর যাদব, টার্গেট হাই বা বর্ধন প্রকাশনীর নার্সিং কম্পিটিটিভ এক্সাম, এই বইগুলো ফলো করতে পারো। এর সাথে যে সমস্ত টেক্সট বুকগুলো রয়েছে অবশ্যই টেক্সট বুকগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে। যাই হোক, আজকে আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, মেডিকেল অ্যাসেপসিস এবং সার্জিক্যাল অ্যাসেপসিস এর মধ্যে ডিফারেন্স কী রয়েছে। মেডিকেল অ্যাসেপসিসের ক্ষেত্রে বলা হয়েছে দ্য নাম্বার অফ প্যাথোজেন ইজ রিডিউসড অ্যান্ড দেয়ার ট্রান্সমিশন ইজ ব্লকড। এক্ষেত্রে মেডিকেল অ্যাসেপসিসের ক্ষেত্রে যে সমস্ত প্যাথোজেনগুলো বা মাইক্রো অর্গানিজমগুলো রেসপন্সিবল রয়েছে সেপসিসের জন্য তাদের সংখ্যাটাকে কমিয়ে আনা হয় এবং এদের যে ট্রান্সমিশন সেটাকে বন্ধ করে দেওয়া হয়। এটা মেডিকেল অ্যাসেপসিস। এবং সার্জিক্যাল অ্যাসেপসিসের ক্ষেত্রে ডিস্ট্রাকশন অফ দিস প্যাথোজেন ইজ ডান। যে সমস্ত প্যাথোজেন বা মাইক্রো অর্গানিজমগুলো সেপসিস বা ইনফেকশনের জন্য রেসপন্সিবল রয়েছে সে সমস্ত প্যাথোজেনগুলোকে ডিস্ট্রাক্ট করে দেওয়া হয়। নেক্সট রয়েছে ফর রেসপিরেটরি আইসোলেশন ওয়্যার এ মাস্ক। যদি রেসপিরেটরি আইসোলেশন কারোর প্রয়োজন হয় বা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে স্প্রেড করে এরকম কোনো পেশেন্টের যদি আইসোলেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করতে পারি। আইদার পেশেন্ট অথবা পেশেন্ট সারাউন্ডিং যে সমস্ত মেম্বার রয়েছে তারা মাস্ক অবশ্যই ব্যবহার করতে পারে। ফর এন্টেরিক আইসোলেশনস অর্থাৎ যে সমস্ত ইনফেকশনগুলো ফিকো ওরাল রুটে স্প্রেড করে ছড়িয়ে পড়ে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি। গ্লাভস অ্যান্ড গাউন শুড বি ইউজড while handling contaminated articles and excreta of infectious person। যে সমস্ত ফিকো ওরাল রুটে বা যে সমস্ত পেশেন্টের বডি ফ্লুইডে ইনফেকশনগুলো ছড়িয়ে পড়ে এগুলো প্রিভেন্ট করার জন্য আমরা গ্লাভস, গাউন এগুলো ব্যবহার করতে পারি। ফর উন্ড অ্যান্ড স্কিন ইনফেকশন, কোনো ঘা বা স্কিনে যদি ইনফেকশন থাকে সেটাকে প্রিভেন্ট করার জন্য যাতে না ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে প্রিভেন্ট করার জন্য আমরা গ্লাভস, গাউন এগুলো ব্যবহার করতে পারি। নেক্সট রয়েছে ক্লোজ বেড এবং ওপেন বেডের ডিফারেন্স কী কী রয়েছে। দ্য ক্লোজ বেড ইজ অ্যান এমটি বেড উইথাউট এনি পেশেন্ট। ক্লোজ বেড এমন একটি বেড যেখানে কোনো পেশেন্ট থাকে না, তার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে বাট সেখানে কোনো পেশেন্ট থাকে না। ক্লোজ বেডেই যখন কোনো পেশেন্ট অ্যাডমিশন হয় বা ট্রান্সফার হয়ে যখন কোনো পেশেন্ট এসে অ্যাডমিশন হয় বা ভর্তি হয় তখন সেটা ওপেন বেডে ট্রান্সফার হয়ে যাবে, তখন তাকে আমরা বলি ওপেন বেড। দ্য ক্লোজ বেড ইজ কনভার্টেড টু অ্যান ওপেন বেড আফটার দ্য অ্যাডমিশন অফ এ পেশেন্ট, ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। নেক্সট রয়েছে পিঙ্ক টু রেড কালার ইউরিন ইজ ফাউন্ড ডিউরিং হেমাচুরিয়া। পেশেন্টের যদি হেমাচুরিয়া থাকে বা ইউরিনের সাথে যদি ব্লাড বেরিয়ে আসে তখন তাকে বলা হয় হেমাচুরিয়া। হেমাচুরিয়ার সময় পিঙ্ক টু রেড কালারের ইউরিন লক্ষ্য করা যায় কারণ ওই সময় ইউরিনের সাথে ব্লাড মিক্সড হয়ে যায়। রিফাম্পিসিন কজ পিঙ্ক টু রেড কালার ইউরিন। যারা অ্যান্টিটিবি ড্রাগ রিফাম্পিসিন নিতে থাকে, যেহেতু এটা অনেক দিনের কোর্স, 6 মাস বা কারো কারো ক্ষেত্রে আরও এক্সটেন্ড হয়, সেক্ষেত্রে দীর্ঘদিন রিফাম্পিসিন খাওয়ার ফলে রেড কালার বা পিঙ্ক কালার ইউরিন হতে পারে। সেটা হেমাচুরিয়া ছাড়াও এটা কিন্তু হতে পারে। হেমাচুরিয়ার ক্ষেত্রেও ইউরিনের সাথে ব্লাড আসে এবং সেই জন্য পিঙ্ক টু রেড কালারের ইউরিন হয়। হেমাচুরিয়া ছাড়াও রিফাম্পিসিন দীর্ঘদিন সেবনের ফলে এই পিঙ্ক টু রেড কালার ইউরিন হতে পারে। ইন পেশেন্ট উইথ পাইউরিয়া কালার অফ ইউরিন ইজ মিল্কি হোয়াইট। যদি ইউরিনের সঙ্গে পাস বের হয়ে থাকে সেটা ক্লাউডি ইউরিন অথবা মিল্কি হোয়াইট ইউরিন হতে পারে, এটা ইনফেকশনের জন্য হয়ে থাকে। নেক্সট রয়েছে ফর গিভিং হাই ক্লিনসিং এনিমা দ্য এনিমা গেন শুড বি হ্যাং অ্যাট এ হাইট অফ 12 to 18 ইঞ্চ ফ্রম দ্য অ্যানাল অরিফিস। ক্লিনসিং এনিমা দেওয়ার জন্য অ্যানাল থেকে 12 থেকে 18 ইঞ্চ উপরে এনিমার যে বোতল বা কেন থাকে সেটাকে তুলে ধরা হয়। রিটেনশন এনিমার ক্ষেত্রে যে এনিমাটা দেওয়া হচ্ছে এই এনিমা কেন বা বোতল অ্যানাল অরিফিস থেকে 8 ইঞ্চি উপরে রাখা হয়। এইভাবে রিটেনশন এনিমা দেওয়া যায়। নেক্সট রয়েছে লামা। লামা কি? যখন কোনো পেশেন্ট তার ট্রিটমেন্ট কমপ্লিট না করেই কোনো মেডিকেল অ্যাডভাইস ছাড়াই হসপিটাল বা নার্সিং হোম থেকে চলে যায় তখন সেটাকে বলা হয় লামা। লিভ এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস। ইন দিস কন্ডিশন দ্য পেশেন্ট লিভ দ্য হসপিটাল বিফোর দ্য কমপ্লিশন অফ ট্রিটমেন্ট অ্যান্ড উইদাউট ডক্টরস অ্যাডভাইস। ট্রিটমেন্ট কমপ্লিট করার আগে এবং ডাক্তারের কোনো অ্যাডভাইস ছাড়াই পেশেন্ট ওখান থেকে চলে যায়। ইনওয়ার্ড মুভমেন্ট অফ ফুট ইজ নোন অ্যাজ প্রোনেশন whereas আউটওয়ার্ড মুভমেন্ট ইজ নোন অ্যাজ এভারশন। এখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের শরীরের যে মিড লাইন, তো মিড লাইনের থেকে যদি আমাদের ফুট ইনওয়ার্ড অর্থাৎ আমাদের বডির দিকে কিছুটা বাঁক থাকে তখন তাকে বলবো আমরা প্রোনেশন, এবং মিড লাইন থেকে যদি আমাদের আউটের দিকে বা ল্যাটারাল সাইডে কোনো মুভমেন্ট থাকে পা বা সেটা বডি যে কোনো পার্ট হোক না কেন তখন সেটাকে বলা হয় এভারশন। দ্য ডক্ট্রিন of informed consent deals with full disclosure of all relevant fact to the patient। যখন আমরা কোনো প্রসিডিওর করতে চাই বা কোনো ওটি বা যে কোনো
প্রসিডিওরের আগে পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নেওয়া হয় এবং এক্ষেত্রে যে কনসেন্ট নেওয়া হয় পুরো প্রসেসটাই পেশেন্টকে ডিসক্লোজ করা থাকে বা পেশেন্টকে জানানো হয়ে থাকে। তো ডক্ট্রিন অফ ইনফর্মড কনসেন্ট এটাকেই বলা হয় যে এমন একটি কনসেন্ট যেখানে পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে সমস্ত কিছু বুঝিয়ে বলা হয়েছে বা তাদেরকে জানানো হয়েছে। An intentional touching of the patient's body without his consent is known as battery. এখানে একটি টার্ম ইউজ করা হয়েছে ব্যাটারি। ব্যাটারি কোন কন্ডিশনটাকে বলবো, যখন আমরা কোনো পেশেন্টের প্রসিডিওর করতে চাইছি সেক্ষেত্রে হয় পেশেন্ট রাজি নয়, সেক্ষেত্রে আমরা ফোর্সফুলি কোনো একটা প্রসিডিওর করা হচ্ছে বা পেশেন্টকে না জানিয়েই কোনো প্রসিডিওর করার জন্য পেশেন্টকে টাচ করা হচ্ছে, তো এই কন্ডিশনটাকে বলা হয় ব্যাটারি। ইউরিনারি ট্র্যাক্ট ইজ দ্য মোস্ট কমন সাইট ফর নোসোকোমিয়াল ইনফেকশন অর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। যে সমস্ত নোসোকোমিয়াল বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনগুলো হয়ে থাকে তার অন্যতম সাইট হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট। ইউটিআই হয়ে থাকে পেশেন্টের ক্ষেত্রে। অনেক সময় পেশেন্ট নর্মালি ডায়রিয়া বা অন্য কোনো কন্ডিশন নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে এবং সেখানকার টয়লেট ব্যবহার করার ফলে বা বেড এরকম কিছু ব্যবহার করার ফলে তাদের ইউটিআই হয়ে যায়, তো এটাকে বলা হয় নোসোকোমিয়াল ইনফেকশন। ফ্রিকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিংয়ের অন্যতম কন্ডিশন বা অ্যাসপেক্ট হচ্ছে ফ্রিকশন। যেহেতু আমরা পাম্প টু পাম্প একটা ফ্রিকশন করি, পাম্প টু ব্যাক ফ্রিকশন করি, বা আমরা যে হ্যান্ড ওয়াশ প্রসিডিওরটা মেনটেন করি পুরোটাই কিন্তু একটা ফ্রিকশন থাকে, দুটো হাতের মধ্যে বা দুটো তালুর মধ্যে একটা ফ্রিকশন থাকে। হাইপারনিয়া মিনস ইনক্রিজড ডেপথ অফ ব্রিদিং উইথ নর্মাল রেসপিরেটরি রেট। হাইপারনিয়া, অ্যাপনিয়া, ডিসনিয়া এগুলো অনেকগুলো টার্ম রয়েছে। তার মধ্যে হাইপারনিয়া কোন কন্ডিশনটাকে বলবো, যখন ডেপথ অফ ব্রিদিং সেটা ইনক্রিজড করে, অর্থাৎ অনেকটা পরিমাণ অক্সিজেন সে ইন করছে বা ইনহেল করছে এবং তার নর্মাল যে রেসপিরেটরি রেট 16 থেকে 18 বা 16 থেকে 22 এটা মেনটেন হচ্ছে। রেসপিরেটরি রেট বেশি হচ্ছে না, বাট যে পরিমাণ অক্সিজেন সে ইনহেল করছে সেটা অনেকটা বেশি, সেই কন্ডিশনটাকে আমরা বলবো হাইপারনিয়া। ইন এ পেশেন্ট উইথ পোস্টুরাল হাইপোটেনশন 20 millimeter of mercury is the minimal expected decrease in systolic BP after standing for at least 1 minute. পোস্টুরাল হাইপোটেনশন আমরা অনেক সময় টার্মটা ইউজ করি বা বলে থাকি। অনেক সময় পেশেন্ট শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে যদি দাঁড়িয়ে পড়ে বা হঠাৎ করে বসে পড়ে, অনেক সময় পেশেন্টের মাথা ঘুরে যায়। তো এই কন্ডিশনটা হয়ে থাকে মেনলি পোস্টুরাল হাইপোটেনশনের জন্য। একটা পোস্টারে ছিল আর একটা পোস্টারে হঠাৎ করে সরে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশারটা অনেক সময় কমে যায় এবং এই পোস্টুরাল হাইপোটেনশনের ক্ষেত্রে মিনিমাম 20 millimeter অফ মার্কারি একটা পেশেন্টের ডিফারেন্স হয়ে যায়। কোনো পেশেন্ট যে শুয়েছিল সেই অবস্থায় যদি আমরা তার প্রেশার মনিটর করি, তখন যদি তার সিস্টোলিক প্রেশার হয়ে থাকে 110, হঠাৎ করে সে যখন দাঁড়িয়ে পড়বে বা বসে পড়বে সেই সময় যদি আমরা তার প্রেশার মনিটর করি সেক্ষেত্রে 90 বা 85 এরকম একটা প্রেশার পাওয়া যায়, অর্থাৎ একটা 20 থেকে 25 মিলিমিটার অফ মার্কারের প্রেশারের ডিফারেন্স হয়ে থাকে। নেক্সট রয়েছে ভার্টিব্রার কয়েকটা কন্ডিশন, লর্ডোসিস, কাইফোসিস এবং স্কোলিওসিস। কোনটাকে কি বলা হয়, অ্যান্টেরিয়র কার্ভেচার অফ দ্য স্পাইন ইজ নোন অ্যাজ লর্ডোসিস। আমাদের এটা মেনলি লাম্বার ভার্টিব্রার এই জায়গায় লক্ষ্য করা যায়। আমাদের যে স্পাইন রয়েছে বা আমাদের যে মেরুদণ্ড রয়েছে তার কার্ভেচার যদি আমাদের অ্যান্টেরিয়র অর্থাৎ সামনের দিকে বেশি কার্ভ হয়ে যায় তখন সেই কন্ডিশনটাকে বলা হয় লর্ডোসিস, এবং পোস্টেরিয়র কার্ভেচার স্পাইন ইজ নোন অ্যাজ স্কাইফোসিস। এটা মেনলি আমাদের থোরাসিক এই জায়গার যে ভার্টিব্রা রয়েছে সেই ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাইফোসিস আমাদের পোস্টেরিয়র দিকে কার্ভটা বেশি হয়ে থাকে, যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি কাইফোসিস লক্ষ্য করা যায়। স্কোলিওসিস, স্কোলিওসিস মিনস ল্যাটারাল কার্ভেচার অফ দ্য স্পাইন। যখন আমাদের স্পাইন বা মেরুদণ্ড অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র না কার্ভ হয়ে ল্যাটারালি কার্ভ হয়ে যায় তখন তাকে বলা হয় স্কোলিওসিস। নেক্সট রয়েছে ইচিং ইজ সাবজেক্টিভ ডেটা হোয়ার অ্যাজ ডিসকালারেশন অফ দ্য স্কিন ইজ অবজেক্টিভ ডাটা। সাবজেক্টিভ ডেটা এবং অবজেক্টিভ ডাটা। সাবজেক্টিভ ডাটা অর্থাৎ যেগুলো পেশেন্ট বলছে সেই সমস্ত ডাটাগুলোকে বলা হচ্ছে সাবজেক্টিভ ডাটা। এগুলো মোটামুটি সিমটমের মতো, আমরা দেখতে পাচ্ছি না বাট পেশেন্ট ফিল করছে, সেই অনুযায়ী পেশেন্ট রিপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা। এবং অবজেক্টিভ ডাটা যেগুলো আমরা দেখতে পাচ্ছি বা সাইন সেগুলোকে বলা হচ্ছে অবজেক্টিভ ডাটা। যেমন এখানে ইচিং, এটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না, পেশেন্ট এটা ফিল করছে, তাই সেটা সাবজেক্টিভ ডাটা বা সিমটম। এবং স্কিন কালার সেটা আমরা দেখতে পাচ্ছি ব্লুইশ হচ্ছে বা পিঙ্ক হচ্ছে, বা এখানে ডিসকালারেশন অফ স্কিন বলা হয়েছে, এটা আমরা সরাসরি প্রত্যক্ষ করতে পারছি, দেখতে পাচ্ছি, তাই এটা হবে সাইন অথবা অবজেক্টিভ ডাটা। Immediately after administration of medication via nasogastric tube, the nurse should flush the tube, otherwise tube clogging may occur.
যখন আমরা নেজোগ্যাস্ট্রিক বা এনজি টিউবের মাধ্যমে কোনো বাচ্চাকে বা কোনো পেশেন্টকে ফিডিং দিই বা কোনো মেডিকেশন দেওয়া হয়, অবশ্যই এই মেডিকেশন দেওয়ার পর এই এনজি টিউবটাকে ফ্লাশ করতে হয় বা পরিষ্কার করতে হয়। তা নাহলে যে মেডিকেশন বা যে ফুড দেওয়া হলো সেটা কিন্তু ওখানে জমে গিয়ে নেজোগ্যাস্ট্রিক টিউবটাকে ব্লক করে দিতে পারে বা ক্লগ করে দিতে পারে। তাই প্রতিবার এনজি টিউব ফিডিংয়ের পর বা মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করার পর সেটাকে ভালোভাবে ফ্লাশ করতেই হয়।